ভালোভাবে করতে হবে। আমি একটা উদাহরণ দিই যে আমি ফিজিক্স পড়ছি, বায়োলজি পড়ছি আর ম্যাথামেটিক্স পড়ছি। 1 ঘন্টা বায়োলজি পড়লাম, 1 ঘন্টা ম্যাথামেটিক্স পড়লাম। তো কারো কারো বায়োলজির প্রতি ইন্টারেস্টটা বেশি হয়ে গেল, আর ম্যাথামেটিক্সটা আমাকে ভালো লাগে না। তো সায়েন্স বলছে, সাইকোলজি বলছে যে যে জিনিসের প্রতি তোমাকে 1 ঘন্টা ম্যাথামেটিক্স, 1 ঘন্টা বায়োলজি, যে জিনিসের প্রতি তোমাকে ইন্টারেস্ট বেশি আসবে সেটা করার ক্ষমতা তোমার ভবিষ্যতে বেশি, সেটাতে সাকসেসফুল হওয়ার প্রবণতা তোমার বেশি। এটা প্রকৃতির নিয়ম। যাকে তুমি বেশি ভালোবাসবে সে তোমাকে তত বেশি পরিমাণে ভালোবাসবে। নিউটনের দ্বিতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যাকে যত বেশি ঘৃণা করব সে তত বেশি পরিমাণে আমাকে ঘৃণা করবে, রিপালশন করবে, বিকর্ষণ করবে। আমি অঙ্ককে যত পরিমাণে ঘৃণা করব অঙ্ক আমাকে বেশি পরিমাণে বল দিয়ে বিকর্ষণ করবে। এইভাবে করতে 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 অঙ্কর প্রতি আমার একটা বিদ্বেষ সৃষ্টি হবে। একই রকম ভাবে আমি বায়োলজিকে ভালোবাসি, নিউটনের তৃতীয় গতিসূত্র, বায়োলজিকে যত বেশি ভালোবাসবো আমি, আমার সাইকোলজি, আমার ব্রেন বায়োলজি নিয়ে তত বেশি চিন্তা ভাবনা করতে পারবে এবং সেই সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে পারবো। এই জন্য আমি প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্রছাত্রীদেরকে বলতে চাই যে তোমাদের যে প্রত্যেক স্যার বলেছে একটা টার্গেট, একটা এম, একটা লক্ষ্য হওয়া দরকার। এই লক্ষ্য না হলে জীবনে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। আমি একটা পাখিকে গুলি করছি এখান থেকে, আমি এদিকে গুলি চালালাম, পাখি মরবে? মরবে না। পাখিকে এম করে আমাকে চলতে হবে। তো এখন অনেক কিছু আছে, এই ক্ষুদ্র সময়ের মধ্যে বলা যাবে না। ক্লাসের টিচাররা যথেষ্ট এক্সপেরিয়েন্স টিচার আছে, ওরা আলোচনা করবে। তো আমি বলি যে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার। কার উপরে বেস করে? সেটা তার টার্গেটের উপরে বেস করে। সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না জেনারেলি আরো কোনো কিছু হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়বে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে পড়বে, না বায়োলজি নিয়ে পড়বে, না ফিজিক্স নিয়ে পড়বে, না অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে পড়বে, না অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে পড়বে। প্রত্যেক ছাত্রছাত্রীর একটা টার্গেট নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমার স্কুলের হেডমাস্টার একটু আগে বললো যে অবশ্যই নিঃসন্দেহে সায়েন্সের ক্ষেত্রে বেশি রাস্তা, আর্টসের থেকে সায়েন্সের ক্ষেত্রে বেশি রাস্তা। অনেক রাস্তা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি যদি একটু সতর্ক হও, স্যারদের কথা শোনো, তাহলে আগামী ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু একটা রাস্তাকে টার্গেট করে লক্ষ্য করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই ছাত্রছাত্রীকে, যে বর্তমানে ওটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী তথা গার্জেন, অভিভাবক, অভিভাবিকা, শিক্ষক, শিক্ষিকাদের সবচেয়ে বড় টেন্ডেন্সি হলো যে তুমি বেশি নাম্বার পাও, তুমি বেশি ভালো ছাত্র। তুমি 99, 100 পাও, তুমি বেশি ভালো ছাত্র। কিন্তু আমি মনে করি এটা ঠিক নয়, পুরোপুরি ঠিক নয়। কিছুটা ঠিক হলেও পুরোপুরি ঠিক নয়। তার মানে এটাই আমি বলতে চাইছি যে ছাত্রছাত্রীরা পড়বে নাম্বার পাওয়ার জন্য নয়, ছাত্রছাত্রীরা পড়বে চাকরি পাওয়ার জন্য নয়। তোমাকে চাকরির পিছনে ছুটলে কোনোদিন তুমি চাকরি পাবে না। এমন করে সাবজেক্টের উপর তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, বিজ্ঞানের উপর জ্ঞান অর্জন করতে হবে, মেডিকেলের উপর জ্ঞান অর্জন করতে হবে, যেন চাকরি এসে তোমাকে খুঁজে নেই। এটাই তো। আর আমরা কিরকম করে পড়ি? চাকরি চাই, চাকরি চাই, এটা করছি, ওটা করছি, সেটা করছি। এটা নয়। তোমাকে সব সময় নিজের সাবজেক্ট, নিজের ডিপার্টমেন্ট, সায়েন্স ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, বায়োলজিক্যাল ডিপার্টমেন্টে তোমাকে ভালোবাসতে শিখতে হবে। আর তোমাকে টার্গেট লক্ষ্য করে তোমাকে এগিয়ে যেতে হবে। আশা করি আমি যে কেউ ফেল হবে না। মিনিমাম একটা নাম্বার আছে 60%। তো এই 60% এর অ্যাবভ থাকার চেষ্টা করবে। আর সাবজেক্টের বেস প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেকটা জিনিস
ভালো করে জানার চেষ্টা করবে, কারণ ভবিষ্যতে তুমি বড় হয়ে একটা বড় ডাক্তার হবে, সামান্য বায়োলজি কোনো একটা জিনিস ছেড়ে দিয়েছো পড়নি, কিন্তু পরবর্তীকালে আবার তোমাকে পস্তাতে হবে যে ওই ডেফিনেশনটা আমার এখন দরকার, ইন্টারনেটে তোমাকে খুঁজতে হবে। এই জন্য বলি কেউ যে ডিপার্টমেন্টে যাবে সায়েন্সের, কেউ কোনো জায়গায় ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। সাবজেক্টের বেস নাম্বার গুরুত্ব নয় আমার, আমি জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়ব, এটাই মেন টার্গেট থাকবে। আর একটা পয়েন্ট বলবো আমি, স্যার বললো যে ফেলার ইজ সাকসেস অফ লাইফ, তুমি যেখানে ব্যর্থ হবে সেখানেই তোমার সফলতা আসবে। এটা বড় বড় মনীষী ব্যক্তিত্ব বলে গেছে। এর মধ্যে আমি একটা উদাহরণ দিই। আমি যেখানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তাম, টোটাল 40 জন ছাত্র এমএসসি ফোর্থ সেমে পরীক্ষা দিল। তার মধ্যে লাস্ট সেমে এমন একটা পেপার রাখা আছে অতিরিক্ত হার্ড, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন 30 পাতা 40 পাতা 15 নম্বরে, খুবই কঠিন। ওটার নাম হলো কোয়ান্টাম ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক, লাস্ট সেমে রাখা আছে। তো ওটাতে 100 মধ্যে 25 পাওয়াই কঠিন। তবুও আবার সৈয়দ স্যার বলে একটা প্রফেসর ছিল, তো সে নাম্বার কি করে দিত, 2 এর মধ্যে 1.33 1.75, তারপরে পাশে বেগ ছোট্ট করে একটা সিগনেচার করে দেখলো। কীর্তিকলা দেখে স্যার হাসতাম, 25 নম্বর পাওয়াটাই কঠিন হয়ে যেত। তো আমরা 40 জনের মধ্যে 23 জন মতো কি করলো, ফেল করলো ওই লাস্ট সেমে। সব বাইরের রাজ্যের, বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রী ওখানে করে আছে, 23 জন মতো ফেল করলো। তার ভিতরে যেটি পাস করলো ওই ছাত্রছাত্রীটি কি করলো, আনন্দে আত্মহারা হয়ে যে আমরা পাস করে গেছি, 25 পেয়ে গেছি, দিয়ে ফোর্থ সেমে এমএসসি কমপ্লিট হয়ে গেল। আমরা সবাই কি করতে লাগলাম, বাদ বাকিগুলো বিএড করলাম। আর যে 23 জন ছিল ওরা কিন্তু বিশাল ভিড়, রাতের বেলায় ঘুম হয় না, যেখানে যাচ্ছে মন মরা হয়ে এরকম করতে 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 ওদের মনে খুব একটা দুঃখ, একটা ব্যর্থতার দুঃখ। সেই ছাত্রগুলো বিভিন্ন জায়গায় দিল্লির আশেপাশে কিংবা আলিগড়ের আশেপাশে কোচিং সেন্টারে 1 বছর থেকে, যে বাড়িতে যেতে পারবো না, মান সম্মানের ব্যাপার ফেল হয়ে গেছি, তো এখানে থেকে এত মন দিয়ে পড়লো, এত মন দিয়ে পড়লো। সেই বন্ধুটি আমার সবটি কি করেছিল, শেষমেশ আইআইটি দিল্লি, মুম্বাই, গুয়াহাটি, এমনকি 4-5টা বন্ধু আমেরিকা, ইউএসএ, চীন, মালয়েশিয়া পর্যন্ত গেছে, এবং বিশাল বড় এখন বর্তমানে ওরা সায়েন্টিস্ট হয়ে গেছে। তো এটা সম্পূর্ণ সত্য কথা যে ব্যর্থতা যেখানে আসবে সেখান থেকে তোমার সাকসেসের সিঁড়ি শুরু হবে। তবে আমি আর কিছু বলছি না, সবাই ভালোভাবে ডিসিশন নেবে এবং আজকে থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত আবু মহাশয়কে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা আমরা পেলাম। এবারে আমাদের মঞ্চে উপস্থিত সম্মানিত আমাদের গেস্ট ডক্টর নূর আলম, তিনাকে বরণ করার জন্য আহ্বান করছি আমাদের দ্য স্কলার ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য জনাব আবু তারিক মহাশয়কে। নূর আলম উনি বর্তমানে এমবিবিএস হাউস ফিজিশিয়ান এবং তিনি রামপুরহাট মেডিকেল কলেজের ওখানে তিনি একজন ডাক্তার। এবং আরেকটা পরিচয়, তিনি যে ফ্যামিলিতে বিলং করেন তার ফ্যামিলিতে 3 জন এমবিবিএস ডাক্তার, মানে পুরো একটা এমবিবিএস ফ্যামিলি বলা যায়। এবং আমাদের নূর আলম মহাশয়ের ওয়াইফ, তিনি একজন এমবিবিএস। তো এ হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। পাশাপাশি স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার তিনি একজন সদস্য
আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা মঞ্চে পেয়েছি, তার কাছে আমরা তার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে নেব। এটাকে আহ্বান করছি মঞ্চে তার কিছু দিক নির্দেশনা, ক্যারিয়ারমূলক নির্দেশনামূলক কিছু বক্তব্য। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অতিথিবৃন্দ, সামনে উপস্থিত ছাত্রছাত্রী, কিছু গার্জেনও মনে হচ্ছে, শিক্ষক শিক্ষিকা, সবাইকে আমরা আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি 2012 সালে মাধ্যমিক দিয়েছিলাম। আমিও প্রথমে ভাবিনি কি আমি কি হব, এটা সত্যিকারে যে ছোটবেলা থেকে ভাবিনি। এরকম কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করে, এরকম কোন প্রোগ্রামে থাকাকালীন জেনারেল শিক্ষকরা কথা বললে এরকম শিক্ষকের দ্বারাই অনুপ্রাণিত কোনো সময় হয়। আমি ভেবেনি কি আমি ডাক্তার হব। তখন থেকে আমার তার ডাক্তার ব্যাপারে ভাবনা চিন্তা, বিভিন্ন জনকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করা, সবকিছু। তো আমি জানতাম না কি কিভাবে পড়তে হয়, এটা সায়েন্স পড়তে হবে না আর্টস পড়তে হবে। জিজ্ঞেস করলাম কি হ্যাঁ এটা সায়েন্স পড়তে হবে। সায়েন্স পড়লাম, তারপরে এমবিবিএস করলাম বাঁকুড়া সরকারি মেডিকেল কলেজ থেকে। আমার তো নতুন কিছু বলার নেই, এখানে অনেক শিক্ষক শিক্ষিকা বৃন্দ বা যারা জ্ঞানী গুণী লোক বলেছে, অনেক ব্রাঞ্চ সম্বন্ধে বলেছে। তোমাদের মাধ্যমিকের পরবর্তী এইচএস এর পরবর্তী গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এত বিভাগ আমার তো অত জানা নেই, কিন্তু জানি অনেক কিছু ব্রাঞ্চ আছে। আমি হয়তো সায়েন্সের ব্রাঞ্চগুলোই জানি মেইনলি, আর ডক্টরটা একটু বেশি জানি। তো তোমরা যারা সেখানে মাধ্যমিক কিছু জন দেবে, তাই তো? পরের বছর মাধ্যমিক যারা দিয়েছো তারা বেশি আছে এখানে, তাই তো? আচ্ছা, এরপরে এখানে হচ্ছে মাধ্যমিক দেওয়ার পরে অনেকে কি ব্রাঞ্চ নেবে, কিরকম ভাবে পড়বে, এইচএস এ পড়ার সময় সায়েন্স নেবে না আর্টস নেবে। আর্টসের অনেক সুযোগ সুবিধা আছে, সেগুলো হয়তো আমার বেশি জানা নেই, কিন্তু সবকিছু হালকা হালকা করে জেনে রাখা ভালো। যে কোন ব্রাঞ্চে কি সুযোগ সুবিধা আছে সেগুলো আমার ধারণা নেই, কিন্তু কিছু ব্যাপারে সবাইকে কিন্তু একটু জেনে রাখতে হবে। আরো স্যাররা হয়তো বলেছে তোমাদেরকে। আর কিছু টার্গেট করতে গেলে নিজেকে খুব সংকীর্ণ হতে হবে যে আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, মানে আমাকে গ্রাজুয়েশন মানে আমাকে সায়েন্স পড়লে হবে না আর্টস পড়লে হবে না, আমাকে একটাই পড়তে হবে, সায়েন্সই পড়তে হবে। আমি যদি ওই টার্গেট লক্ষ্য হয়েছে ডাক্তার, তাহলে আমাকে সায়েন্সই পড়তে হবে। সায়েন্সের পর আমাকে নিট কোচিং আছে, নিট পেতে হবে। নিটের জন্য যদি প্রয়োজন হয় তো কোচিং নিতে হবে, অনেকে রানিং এ পেয়ে যায়, তারপরে ইউনিভার্সিটি স্কুলে ডক্টর হয়ে যাবে। আর এখানে যারা এইচএস যারা আচ্ছা, এখন বেশিরভাগই হয়তো কারো কারো ইচ্ছে আছে সায়েন্স নেওয়ার, কারো কারো ইচ্ছে আছে কি আর্টস নেওয়ার, তাই তো নাকি? কতজনের সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে এখানে? হাতগুলো যাদের ইচ্ছা আছে দেখি। ছেলেদের হাত উঠছে না কেন? ছেলেদের হাত একটু কম উঠছে। আচ্ছা, তাহলে আমি মেয়েদের জন্য বেশি বলি। মেয়েদের জন্য হলো কি যে এইচএস, এরপর এইচএস দেবে 11 12, জাস্ট তোমরা বেসিকটা ক্লিয়ার করো। কত নাম্বার পাচ্ছ সেটা বড় কথা নয়। কত নাম্বার পাচ্ছ, 90% নাম্বার পেতে হবে, 90 এর উপরে নাম্বার পেতে হবে, এরকম বড় কথা নয়। জাস্ট সায়েন্সের বেসিক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তিনটে সাবজেক্ট মেইনলি। এত ছোট সাবজেক্ট তিনটে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, একটু বেসিক গুলো ক্লিয়ার করে না, আর ম্যাথমেটিক্স। হ্যাঁ, এই তিনটে হচ্ছে যদি বেসিক ক্লিয়ার করে নাও, এইচএস এর পরবর্তীতে তোমাদের অনেক সুযোগ সুবিধা চলে আসবে। কিরকমটা প্রথমত বলি আমরা একটু ওইদিকে ডক্টর। প্রথমে নিট পরীক্ষা দিলেই এইচএস এর পরবর্তী জাস্ট নিট পরীক্ষার জন্য প্রচেষ্টা করবে, নিট পরীক্ষা দিলেই ডক্টর হয়ে গেল। এইচএস এর পরবর্তীতে একটা সুসংবাদ পেয়ে যাবে যে আমি ডক্টর। কেউ এইচএস এর পরবর্তীতে জেনে যাবে কি ও ইঞ্জিনিয়ার। এইচএস জাস্ট 1-2 বছর পরে জানতে পারবে যে তুমি ডক্টর না তুমি ইঞ্জিনিয়ার, না তুমি নার্স হবে, না তুমি ফার্মাসিস্ট হবে, না তুমি প্যারামেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান হবে। অনেক অপশন আছে। মেয়েদের জন্য তো আরো বেশি খুলে গেছে অপশন। মেয়েদের হচ্ছে সায়েন্স পড়লে এখন কেউ বসে থাকছে না, সবাই কেউ না কেউ ডক্টর, কেউ বেশিরভাগই আমি দেখছি ফার্মাসিস্ট, নার্স, প্যারামেডিক্যাল, অনেক অপশন আছে। মেয়েরা কেউ বসে থাকে না সায়েন্স পড়লে। ছেলেদের মধ্যে আছে যে ছেলেরা হচ্ছে যে একটু বেশি অনার্স পড়তে চায়, যারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, অনেক আছে অপশন আছে। তারপরে ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পরে গ্রাজুয়েশন করলো, গ্রাজুয়েশন করার পরে তোমার
এমএসসি করলো, পিএইচডি করলো, কেউ সায়েন্টিস্ট হচ্ছে। ছেলেদের একটু লং টার্ম চিন্তা ভাবনা একটু বেশি হয় তুলনামূলক। মেয়েদের একটা শর্ট কোর্স, মানে এইচএস পরীক্ষা দেওয়ার পরে ওরা একটা ফাইনাল জানতে পারবে। একটু ছেলেরা যেহেতু একটু পরিশ্রমী বেশি, ছেলেদের হয়তো সবাই তো ডক্টর ইঞ্জিনিয়ার ভাববে না, তো ডক্টর ইঞ্জিনিয়ার করতে গেলে হয়তো 5 বছর একটা সময় লাগলো, তার পরবর্তীতে হয়তো কেউ আরো পোস্ট গ্রাজুয়েট করলো। কিন্তু অনেক ছেলেরা আছে যে সায়েন্স পড়ার পরে ফিজিক্স কেমিস্ট্রি অনার্স করলো, কেউ বায়োলজি অনার্স করলো বায়োলজির মধ্যে, তো কেউ তোমার পিএইচডি করলো, কেউ সায়েন্টিস্ট হয়ে গেল, একটা লং টার্ম চিন্তা ভাবনা। কিন্তু যদি কেউ হতে চায় যে ডক্টর কিংবা ইঞ্জিনিয়ার, খুবই শর্ট কোর্স, এইচএস এর মানে এইচএস টা জাস্ট ক্লিয়ার করো ভালো করে সায়েন্সে, একদম কনফার্ম সিট তোমাদের, তুই ডক্টর হয়ে গেছে, 2 বছর পরে তোমাদের সুসংবাদ। আর ছেলেদের এখন অনেক অপশন আছে। আগে মেয়েদের ছিল শুধুমাত্র যে নার্স হতে পারে ওরা, এখন ছেলেদেরও অপশন আছে যে ফিমেল নার্স, এখন ছেলেদের ছেলে নার্স মানে মেল নার্স, আরো তো প্যারামেডিক্যাল গার্ডগুলো তো আছেই ছেলেদেরও, আরো তোমাদের হচ্ছে যে ফার্মাসিস্ট, অনেক অপশন আছে। জাস্ট সায়েন্স পড়লে অনেকগুলো অপশন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মানে অনার্স করলে কতগুলো ভাগ আছে আমি একটু বলতে পারবো না, একটু কমই বলতে পারবো। তবে তো যে কোনো বিষয়ে যদি কেউ দক্ষ হয়, প্রথম কথা যে যদি কোনো বিষয়ে কেউ দক্ষ হয় তাহলে সে বসে থাকবে না, তাকে কেউ না কেউ কাজের জন্য খুঁজে বেড়াবে। সে নিজেও এস্টাবলিশ হতে পারে, অথবা তাকে এস্টাবলিশ যারা হয়ে গেছে তাকে খুঁজে বেড়াবে। মানে তার জীবন নিয়ে তাকে চিন্তা ভাবনা করতে হবে না, কোনো ব্যাপারে স্কিলফুল হতে হবে নিজেকে। কেউ ফিজিক্সের ব্যাপারে স্কিলফুল, কেউ কেমিস্ট্রির ব্যাপারে স্কিলফুল, কেউ হচ্ছে যে বায়োলজির ব্যাপারে, কেউ নিজের কোনো দক্ষতাতে, বিভিন্ন টেকনিক্যাল কাজও আছে, কেউ কম্পিউটার সায়েন্স আছে, অনেক টেকনিক্যাল কাজ আছে। যদি কেউ টেকনিক্যাল দিকে যায়, তাহলে যদি নিজেকে কোনো ফিক্সড কোনো কাজের ব্যাপারে নিজে দক্ষ হয়, দক্ষ ছেলে হয়, তাহলে তাকে সবাই ডাকবে, সে কোনোদিন কোনো কাজে বসে থাকবে না। এটুকু একটু বলার আমার, আর আমি এত বেশি বলতে পারবো না। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো, এইচএস এর বেসিকটা ক্লিয়ার করো, তারপরে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন পথে তোমরা যাচ্ছ। আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।